নমস্কার। চন্ডিকার গল্প পাঠের আসরে আমার সব শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ। পড়ছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, 7ম অধ্যায়। ইলিশের মরশুম শেষ হইয়া গেল। ধনঞ্জয়ের 3টি নৌকা ইলিশ মাছ ধরার কাজে লাগানো হইয়াছিল। একটিতে থাকিত সে নিজে, অন্য দুটিতে তার 2 ছেলে। আশ্বিনের ঝড়ে একটি নৌকা ভাঙিয়া গিয়াছে। এবার একটি নৌকা সে রাখিল মাছ ধরার জন্য, অন্যটি লাগানো হইল ভাড়া খাটিবার কাজে। ছেলেরা মাছ ধরিবে, নিজে সে একজন মাঝিকে লইয়া নৌকা বাহিবে। কুবেরকে ধনঞ্জয় পছন্দ করে না। গণেশকে সে তার নৌকার মাঝি হইতে বলিল, কিন্তু গণেশ কিনা বোকা, সে গেল পরামর্শ জিজ্ঞাসা করিতে কুবেরের কাছে। কুবের রাগিয়া বলিল, যা যা, খাট গিয়া আজান খুড়ার নাই। আমারে জিজ্ঞাস কেন? আজান খুড়া বেশি আপনার না তোর? কুবের অনুমোদন না করিলে তাহা হইবার নয়। গণেশ ধনঞ্জয়কে বলিয়া আসিল, তার নৌকায় একা সে মাঝির কাজ করিবে না। কুবের যদি করে তবেই সে করিবে, নতুবা নয়। শুনিয়া ধনঞ্জয় বলিল, যা মর গিয়া তবে। 50 জন মাঝি রাখুম, কলের জাহাজ পাইছস না? গণেশ তাহা জানে না। চিরদিন সে কুবেরের কথায় নির্ভর করিয়া আসিয়াছে। কলের জাহাজ হোক আর ছোট পানসি হোক, কুবের যেখানে নাই, গণেশও নাই সেখানে। কুবেরের দাওয়ায় বসিয়া সে নিশ্চিন্ত মনে তামাকটা নিতে লাগিল, আর কুবের গম্ভীর চিন্তিত মুখে ভাবিতে লাগিল, এবার কি করিবে। মাঝিগিরি সে করিবে সন্দেহ নাই, তবু গম্ভীর চিন্তিত মুখে অন্য কিছু করা যায় কি না ভাবিতে কুবের চিরদিন বড় ভালোবাসে। কপিলা চলিয়া যাওয়ার পর ক্রমে ক্রমে কুবেরের অভাব বাড়িয়াছে। ঘরের লক্ষ্মী যেন চলিয়া গিয়াছে কপিলার সঙ্গে। পরিপূর্ণভাবে ক্ষুধা নিবৃত্তি আর হইতেছে না। সময়টা পর্যন্ত পড়িয়াছে খারাপ। জিনিসপত্রের দাম চড়িয়া গিয়াছে। বর্ষায় একটা ফসল নষ্ট হইয়াছিল। পাটের কল্যাণে আমন ধানের ফসলও হইয়াছে কম। চাষিদের ঘরে ধান নাই, টাকা নাই, আছে পাট। কুবেরের ঘরে কিছুই নাই। পাটের উপর চাষির অনিশ্চিত মরণ বাঁচন, কুবেরের জীবনধারণ সুনিশ্চিত মাঝিগিরিতে। সেটা ভালো মন্দ জুটিতেছে না। একটা নৌকা যদি কুবেরের থাকিত, পদ্মার ঘাটে ঘাটে তবে সে কুড়াইয়া বেড়াইতে পারিত জীবিকা। পরের নৌকায় লোভি ঠেলিতে পাইবার ভরসায় বসিয়া থাকিতে হইত না। ভোরবেলা এখন নদীর বুক জড়িয়া থাকে কার্তিকের কুয়াশা। যদিও অগ্রহায়ণ আসিয়া গিয়াছে, জলের তল হইতে মাঠঘাট মাথা তুলিয়াছে। কোথাও রবি শস্যের চারা উকি দিয়াছে, কোথাও সবে শস্যবীজ বপন করা হইতেছে। রাত্রে অল্প অল্প শীত করে, কাপড় গায়ে দিতে হয়। কুবেরের মন বড় খারাপ, কিছু ভালো লাগে না। গোপী হাসপাতাল হইতে ফিরিয়া আসিয়াছে। ভাঙা হাঁটুটি তাহার শক্ত হইয়া গিয়াছে, সে হাঁটিতে পারে না। ভবিষ্যতে আবার কোথায় হাড় ভাঙিয়া ঠিক করিয়া দিলে খোঁড়াইয়া খোঁড়াইয়া হয়তো সে হাঁটিতে পারিবে। চলন তার স্বাভাবিক হইবে না কোনো দিন। যুগলকে জামাই করার আশা আর নাই। মেয়ের বিবাহ দিবার এবং সে উপলক্ষে কিছু টাকা পাইবার ভরসাও লুপ্ত হইয়া গিয়াছে। কি উপায় হইবে গোপীর? রাসু মাঝে মাঝে আসে, বেশ বুঝিতে পারা যায় গোপীর অবস্থা দেখিয়া সে বড়ই দুঃখিত হইয়াছে। গোপীর হাঁটুর ভবিষ্যৎ সম্বন্ধে ডাক্তার কি বলিয়াছে রাসু খুঁটাইয়া খুঁটাইয়া জিজ্ঞাসা করে। একদিন টিপিয়া টুপিয়া নিজেই পরীক্ষা করিয়া দেখিতে যায়। কি সন্তর্পণে সে যে স্পর্শ করে গোপীর হাঁটু! মালা হঠাৎ রাসুকে বড় খাতির করিতে আরম্ভ করিয়াছে। যুগল অবস্থাপন্ন লোক, গোপীর দিকে সে আর ফিরিয়াও চাহিবে না। চাল চুলাহীন রাসু হয়তো গোপীকে গ্রহণ করিতে পারে। বড় দোটানায় পড়িয়াছে রাসু।
আজ সে চাহিলেই গোপীকে পায়, 1 পয়সা পণও তাহাকে দিতে হইবে না। কিন্তু সে কি এই গোপীকে চাহিয়াছিল, এই পঙ্গু মেয়েটাকে? খোড়া মালাকে লইয়া কুবের সংসার পাতিয়াছে, অসুখী কুবের নয়। দারিদ্র্যের পীড়নে সে কষ্ট পায় বটে, কিন্তু পারিবারিক জীবনটি তাহার কামনা করিবার মতো। গোপীকে লইয়া হয়তো সে এমনি সুখের সংসারই পাতিয়া বসিতে পারিবে। তবু মনটা খুঁতখুত করে রাসুর। খোড়া বউ, হয়তো জীবনে কোনো দিন সে উঠিয়া দাঁড়াইতে পারিবে না। যদি পারেও, লাঠি ধরিয়া খুঁড়াইয়া খুঁড়াইয়া হাঁটিবে। পায়ের পঙ্গুত্বের জন্য দেহের হয়তো তাহার পুষ্টি হইবে না, চিরকাল কুৎসিত দেখাইবে তাহাকে। শেষ পর্যন্ত গোপীর পায়ের অবস্থাটা কি দাঁড়ায় দেখিয়া কর্তব্য নির্ণয় করার জন্য প্রতীক্ষা করাও বিপজ্জনক। হাসপাতালের ডাক্তার যদি পাটিকে ঠিক আগের মতো করিয়া দেয়, মরা মানুষ বাঁচায় ডাক্তার, কত ওষুধ, কত যন্ত্রপাতি ডাক্তারের, একটা ভাঙা পা ঠিক করিয়া দেওয়া তার পক্ষে কঠিন নয়। তখন রাসুকে কি কুবের জামাই করিতে চাহিবে? আফসোস করিয়া মরিতে হইবে রাসুকে তখন। সাইরা যাইব কয় নাই ডক্টর? রাসু জিজ্ঞাসা করে। হ, কুবের জবাব দেয়। কিন্তু একথা রাসু বিশ্বাস করিতে পারে না। গোপীর পা যে কিছুদিনের মধ্যে ঠিক হইয়া যাইবে, রাসুকে তাহা বিশ্বাস করাইতে এত বেশি আগ্রহ দেখায় কুবের যে রাসু সন্দিগ্ধ হইয়া ওঠে। হঠাৎ একদিন সে করে কি, চলিয়া যায় আমিন বাড়ি। হাসপাতালে গিয়া জিজ্ঞাসাবাদ করে, বলে যে সে গোপীর আত্মীয়, কোনো মতেই কি গোপীর পাটি আগের মতো করিয়া দেওয়া যায় না? ডাক্তারের সামনে হাত জোর করিয়া সে দাঁড়াইয়া থাকে। কত ব্যাকুল, কত উৎকণ্ঠিত আত্মীয় সে গোপীর। না, গোপীর দরদি আত্মীয়কে ভরসা ডাক্তার দিতে পারেন না। রাসু চিন্তিত মুখে গ্রামে ফিরিয়া আসে। আবার সে দেখিতে যায় গোপীকে। শীতের কুয়াশার মতো ফ্যাকাশে হইয়া গিয়াছে মেয়েটা। শীর্ণ রোগা মুখখানাতে জলজল করিতেছে দুটি চোখ। একটা খড়ের পুটুলির ওপর ভাঙা পাটি রাখিয়া এলাইয়া পড়িয়া আছে বিছানায়। রাসু মমতা বোধ করে। ময়নাদ্বীপে একে একে স্ত্রীপুত্রকে হারাইয়া যে নিষ্ঠুর বেদনায় বুক তাহার দীর্ণ হইয়া গিয়াছিল, তেমন বেদনা লক্ষ স্ত্রীপুত্রকে হারাইয়াও আর সে কোনো দিন অনুভব করিবে না। গোপীর ভাঙা পাখানা দেখিলে মনটা শুধু কেমন করিয়া ওঠে। একদিন সকালে হোসেন মিয়া কুবেরের বাড়ি আসিল। মৃদু মৃদু হাসিয়া জিজ্ঞাসা করিল, কাম মিলে নাই কুবের ভাই? কুবের মাথা নাড়িয়া বলিল, না। হোসেন বলিল, জান দিয়া তোমাগো দরদ করি, কেমনে বালা করুম তোমাগো? হুস থুই কুবের ভাই, কাম করবা আমার লায়? মনে মনে কুবের ভয় পাইল। কি মতলব করিয়াছে হোসেন মিয়া? যাচিয়া কাজ দিতে চায় কেন? হোসেন মিয়ার উপকার গ্রহণ করিলে শেষ পর্যন্ত মঙ্গল নাই, কুবের তাহা ভালো করিয়াই জানে। কোন স্বার্থ সাধিবার জন্য কবে কাকে হোসেন মিয়ার প্রয়োজন হয়, তাই শুধু কেহ জানিতে পারে না। কুবের একবার ভাবিল, না, হোসেন মিয়ার নৌকায় সে কাজ করিবে না। কিন্তু একথা বলা যায় না। লোকটা মৃদু হাসি ভরা মুখের দিকে চাহিয়া যত ভয় করে কুবেরের, সেই ভয়ের তাড়নাতে ওকেই যেন জড়াইয়া ধরিবার প্রয়োজন তত বাড়ে। তাছাড়া আজ পর্যন্ত ক্ষতি সে কিছুই তাহার করে নাই, বরং উপকার করিয়াছে অনেক। কুবের জোর করিয়া আগ্রহ দেখাইয়া বলিল, হোসেন মিয়ার নৌকায় কাজ পাইলে সে বর্তিয়া যায়। সে যেন জানিত না কুবের রাজি হইবে, এমনিভাবে হোসেন খুশি হইয়া গেল। মানুষ বশ করার কত কায়দাই যে লোকটা জানে। কি কাজ করিতে হইবে কুবেরকে, কি সে পাইবে, এসব কথা কিছুই উঠিল না। হোসেন শুধু বলিল, মাঝে মাঝে 10-15 দিনের জন্য কুবেরকে বাড়িঘর ছাড়িয়া থাকিতে হইবে। যাইতে হইবে পদ্মার দূরতম বন্দরে, যেখানে যেখানে হোসেন মিয়ার বাণিজ্য আছে। কিসের বাণিজ্য হোসেন মিয়ার, তা কে জানে? কে সে প্রশ্ন করিবে?
কুবের শুধু সায় দিয়া গেল, তার আপত্তি নাই। সপরিবারে ময়নাদ্বীপ যাওয়া ছাড়া যেখানে যাইতে বলুক কুবের সেইখানে যাইবে, যা করিতে বলুক তাই করিবে, প্রতিদানে জীবিকা পাইলেই হইল। গণেশের কথাটা কুবেরের মনে পড়িতেছিল। তার জন্য ধনঞ্জয়ের নৌকায় একা সে কাজ নেয় নাই। আজ গণেশকে ফেলিয়া হোসেন মিয়ার নৌকায় কাজ নেওয়া তার কি উচিত হইবে? কুবের উসখুস করে। গণেশের কথাটা বলিতে গিয়া মুখে আটকাইয়া যায়। বন্ধুত্ব বজায় রাখিতে গিয়া যদি তার নিজের কাজটা ফসকাইয়া যায়। তাছাড়া তার সঙ্গে গণেশ ও হোসেন মিয়ার খপ্পরে আসিয়া পড়িবে, এটা কুবেরের ভালো লাগিতেছিল না। তবু গণেশেরও একটা উপায় হওয়া চাই। ঢোক গিলিয়া কুবের জিজ্ঞাসা করিল, গণেশকে নিতে পারে না হোসেন মিয়া? গণেশ বলবান, পাকা মাঝি গণেশ, বুদ্ধিটা একটু ফোঁতা বটে, কিন্তু জেলে পাড়ায় ওর মতো লগি ঠেলতে, দাঁড় টানিতে আর কেহ পারে না। হোসেন বলিল, ডাইকে আনবা গণেশ রে? অহন? হ, যাও বাতচিত কইরা যাই। কুবের অনিচ্ছার সঙ্গে উঠিয়া গেল। হোসেন মিয়াকে একা বাড়িতে রাখিয়া যাইতে তার ভরসা হয় না। গণেশকে নিয়া ফিরিয়া আসিয়া সে দেখিল, ইতিমধ্যে সংবাদ পাইয়া আমিনউদ্দি আসিয়া হোসেন মিয়ার কাছে বসিয়াছে। আমিনউদ্দিকে দেখিলে চিনিতে পারা যায় না। কয়েকদিন আগে জহরের ছেলের সঙ্গে মেয়েটার সে বিবাহ দিয়াছে। স্ত্রীপুত্রের অপমৃত্যুর পর এত তাড়াতাড়ি মেয়ের বিবাহ দিতে সকলে তাহাকে বারণ করিয়াছিল। কারো কথা সে শোনে নাই। যেটুকু বন্ধন ছিল তাও সে অধীর হইয়া চুকাইয়া ফেলিয়াছে। এবার সে কি করিবে সেই জানে। কুবেরকে দেখিয়া আমিনউদ্দি বলিল, ময়নাদ্বীপি জামুগিয়া কুবির, কাইজা মনে থুইও না, কসুর মাফ কইরো বাই। ময়নাদ্বীপি যাবা? কেন? কই যামু না তো। কুবের ও গণেশ অভিভূত হইয়া আমিনউদ্দির দিকে চাহিয়া রহিল। সকলকে হারাইয়া রাসু একদিন ময়নাদ্বীপ হইতে ফিরিয়া আসিয়াছিল। এখানে সকলকে হারাইয়া আমিনউদ্দি আজ ময়নাদ্বীপে যাইতেছে। আমিনউদ্দিকে ওখানে নেওয়ার জন্য হোসেন অনেক দিন হইতে চেষ্টা করিতেছিল। এতদিনে তাহার মনস্কামনা পূর্ণ হইল। হোসেনের কোনো ইচ্ছা কি অপূর্ণ থাকিবার নয়? ভয়ে তাহারা হোসেন মিয়ার দিকে তাকাইতে পারে না। মনে হয় আশ্বিনের ঝড় নয়, হোসেন মিয়াই আম গাছ ফেলিয়া আমিনউদ্দির কুটিরখানি চূর্ণ করিয়া দিয়াছিল। লোকে যে বলে কোনো কোনো মানুষের ভূত প্রেতের উপর কর্তৃত্ব থাকে, হোসেনেরও তাই আছে কি না কে জানে। একদিন রাত্রে সে যে হোসেন মিয়ার পকেট হইতে পয়সা চুরি করিয়াছিল, সে কথা মনে করিয়া কুবেরের বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতে থাকে। এমন অলৌকিক শক্তি যার, সে কি টের পায় নাই চুরির কথা? ঘরের চালা হয়তো নয়, হয়তো হোসেনের পোষমানা অন্ধকারের অশরীরী শক্তি সেদিন গোপীর হাঁটু ভাঙিয়া দিয়াছিল। বাড়ি ছিল না বলিয়াই কুবের সেদিন বাঁচিয়া গিয়েছিল নিজে। মেঘলা অমাবস্যার অন্ধকারের মতো অতল কুসংস্কার নাড়া খাইয়া কিছুক্ষণের জন্য কুবেরের মনকে আচ্ছন্ন করিয়া রাখে। খানিক পরে আমিনউদ্দি উঠিয়া গেল। তখন হোসেন কুবের ও গণেশকে বুঝাইবার চেষ্টা করিল, ময়নাদ্বীপে গিয়া মঙ্গলই হইবে আমিনউদ্দির। এখানে শোকে দুঃখে কাতর হইয়া থাকিবে লোকটা, তার চেয়ে সেখানে গিয়া আবার বিবাহাদি করিয়া ঘর সংসার করা কি ভালো হইবে না ওর পক্ষে? ময়নাদ্বীপ কি সেরকম আছে এখন? জঙ্গল সাফ হইয়া এখন সেখানে নগর বসিয়াছে। হোসেন মিয়া চলিয়া গেলে গণেশ ও কুবের বসিয়া বসিয়া অনেকক্ষণ গল্প করিল। ভবিষ্যতের সব জল্পনা কল্পনা। চাকরি পাইয়া দুজনেই খুশি হইয়াছে। দেনা পাওনার ব্যাপারে হোসেন মিয়া কৃপণ নয়। কোথায় কোথায় যাইতে হইবে লগি ঠেলা ছাড়া আর কি তাদের দিয়া হোসেন মিয়া করাইয়া লইবে, এখন তাই শুধু তাদের ভাবনা। কয়েকদিন পরে হোসেন মিয়ার আহ্বান আসিল। কুবের ও গণেশ সকাল সকাল খাইয়া নদীর ঘাটে গেল। ঘাটে হোসেন মিয়ার বড় একটা পানসি বাঁধা ছিল। নৌকায় আরও দুজন মাঝি আছে, তারাও হিন্দু। হোসেন মিয়ার ব্যবস্থা ভালো। একই নৌকায় হিন্দু মুসলমান মাঝি থাকিলে তাহাদের রান্না খাওয়ার অসুবিধা হয়,
তাই সে তার 3টি নৌকার দুটিতে শুধু মুসলমান, আর এই নৌকাটিতে রাখিয়াছে হিন্দু মাঝি। অন্য মাঝি দুজনের নাম শম্ভু ও বগা। তখন নদীতে কিছু কিছু কুয়াশা ছিল। সকলকে দাঁড় ধরিতে বলিয়া হোসেন নিজে হাল ধরিয়া বসিল। নৌকা চলিল দেবীগঞ্জের দিকে। দেবীগঞ্জে হোসেন নামিয়া গেল। ঘণ্টাখানিক পরে ফিরিয়া আসিয়া কুবেরকে সে ডাকিল কাছে, বলিল, কলিকাতা হইতে বিড়ি চালান আসিয়াছে, নৌকায় আমিনবাড়ি পৌঁছিয়া দিতে হইবে। সেখানে গিরিধারী সাহার গদিতে খবর দিলে তাহারা মাল নামাইয়া লইয়া যাইবে। তারপর কুবের নৌকা লইয়া ফিরিয়া আসিবে কেতুপুরে। দ্বিতীয় আদেশ পাওয়া পর্যন্ত নৌকা কেতুপুরে বাঁধা থাকিবে। সকলকে সঙ্গে করিয়া হোসেন রেলের মালগুদামে গেল। টাকা দিয়া মাল খালাস করিয়া আর সে কথা বলিল না। কুবেরের হাতে 3টি টাকা দিয়া জেটিতে যে স্টিমারটি বাঁধা ছিল সোজাসুজি তাহাতে গিয়া উঠিল। হোসেন মুখে বলিয়া যায় নাই, তবু কাহারও বুঝিতে বাকি থাকে নাই যে সমস্ত ভার সে দিয়া গিয়াছে কুবেরকে। কুবেরই সব ব্যবস্থা করিবে। কুবের প্রথমটা একেবারে অভিভূত হইয়া গেল। এ কি সম্মান তার, এ কি সৌভাগ্য! এত বড় একটা নৌকা, 3জন জবরদস্ত মাঝি, 300-400 টাকার মাল, এই সমস্তের ভার কর্তৃত্বের অধিকার একলা তাহার। সকলের রাহা খরচের টাকা পর্যন্ত হোসেন মিয়া তাহার জিম্মায় করিয়া দিয়া গিয়াছে। মাল তুলিতে বলিতে গিয়া কুবেরের মুখে কথা আটকাইয়া গেল। ভয়ে ভয়ে সে একবার সকলের মুখের দিকে চাহিল। হোসেন মিয়ার পক্ষপাতিত্বে না জানি মনে মনে ওরা কত রাগিয়াছে। তারপর কুবের নীরবে একটা প্যাকিং কেস তুলিয়া লইল। শম্ভু জিজ্ঞাসা করিল, জল পালি দিবা না কুবির? কুবের ক্ষীণকণ্ঠে বলিল, মাল নাই তুইলা দিলে চলব না? তা চলিবে। ধীরে সুস্থে তাহারা বিড়ির কেসগুলি নৌকায় তুলিতে লাগিল। কাজে কাহারও যেন গা নাই। কাজের চাইতে কথা বলিয়া কুবেরের সঙ্গে ভাব জমাইবার চেষ্টাই তাহাদের বেশি। এক প্রস্ত মাল রাখিয়া আসিয়াই বগা কুবেরের কাছে একটা বিড়ি দাবি করিয়া বসিল। ওদের দেখা দেখি গণেশও যেন গা ছাড়িয়া দিয়াছে। কুবের মনে মনে বিরক্ত হইয়া উঠিল, কিন্তু মুখে কিছু বলিতে সাহস পাইল না। মাল বোঝাই হইলে কুবের চিরা গুড় কিনিয়া দিল সকলকে। বসিয়া বসিয়া এত আরামে তাহারা চিরা চিবাইতে লাগিল যেন আজকের মতো কাজকর্ম সব শেষ হইয়া গিয়াছে। নৌকা খুলিবার পরেও তাহাদের শৈথিল্য ঘুচিল না। এমনভাবে দাঁড় টানিতে লাগিল যেন কতকাল আগে তাহারা মরিয়া গিয়াছে। কুবের বলিল, গাও লাগাই ভাই, জোরে খ্যাপ মারো। শম্ভু বলিল, কেন? কুবের সাহস করিয়া বলিল, কেন কি? সারাদিন লাগাইবা আমিনবাড়ি যাওনে, হোসেন মিয়া শুই না কইব কি? শম্ভু বলিল, হোসেন মিয়া শুনব কেন? বলিয়া শম্ভু হাসিল। দাঁড় উঁচু করিয়া রাখিয়া বুক চিতায় বলিল, ডরাও নাকি হোসেন মিয়ারে কুবির? আয়। কুবেরের পরিচয় এতক্ষণে ওরা পাইয়া গিয়াছে। সর্দার বলিয়া আর মানিবে না, বন্ধুর মতো সমানভাবে কথা কহিবে। কুবের বড় বিমর্ষ হইয়া যায়। কত বড় পথটা হোসেন মিয়া তাহাকে দিয়া গিয়াছে, ইতিমধ্যে সে তার পদমর্যাদা হারাইয়া বসিল। প্রথম প্রথম যখন ওরা খাতির করিয়া ভাব জমাইবার চেষ্টা করিয়াছিল, তখন একটু দূরত্ব বজায় রাখিয়া চলিলে ভালো হইত। গণেশটা পর্যন্ত ওদের সঙ্গে মিলিয়া তাহার সঙ্গে ইয়ার্কি জুড়িয়া দিয়াছে। কড়া কথা বলিবে নাকি? ভয় দেখাইবে? ওরা অবশ্য চটিয়া যাইবে, কিন্তু তাহাতে কি আসিয়া যায় তার? স্বয়ং হোসেন মিয়া সে নির্বাচিত প্রতিনিধি। তবু জোর করিয়া কুবের কিছু বলিতে পারে না। যেটুকু সে বলে সকলে হাসিয়া উড়াইয়া দেয়। নৌকা অগ্রসর হয় মন্থর গতিতে। আমিনবাড়ি পৌঁছিতে বিকাল হইয়া গেল। গিরিধারী সাহার দোকানে খবর দেওয়া হইল বটে, কিন্তু সেদিন মাল খালাস করিতে কেহ আসিল না। রাত্রে হোটেলে খাইয়া কুবের নৌকায় শুইয়া রহিল। শম্ভু ও বগার সঙ্গে শহরে গিয়া গণেশ যে কোথায় রাত কাটাইয়া আসিল, সকালবেলা বারবার জিজ্ঞাসা করিয়াও কিছু জানা গেল না। রহস্য করিয়া 3 জনে তাহারা হাসিতে লাগিল। মনে মনে বড় রাগিয়া গেল কুবের। এ কি তামাশা জড়িয়াছে গণেশ তার সঙ্গে? আজীবন যে নির্ভরশীল বোকা লোকটা তাহার তোষামত করিয়া আসিয়াছে,
সঙ্গদোষে একদিন সে এমনভাবে বিগড়াইয়া গেল। একটু বেলায় দোকানের লোক আসিয়া মাল লইয়া গেল। কুবের অবিলম্বে নৌকা ছাড়িল। কেতিপুরের কাছাকাছি আসিয়া দূর হইতে দেখিতে পাওয়া গেল ঘাটে হোসেন মিয়ার সবচেয়ে বড় নৌকাটি বাঁধা রহিয়াছে। দেখিয়া কুবেরের মুখ শুকাইয়া গেল। এত দেরি করার জন্য না জানি হোসেন মিয়া তাহাকে কি বলিবে। শম্ভু এবং বগাও অত্যন্ত বাধ্য এবং কর্মঠ হইয়া গেল। হঠাৎ ঘাটের কাছে আসিয়া দাঁড় পড়িতে লাগিল। ছপাছপ গতি বাড়িয়া গেল নৌকার। হোসেন মিয়া নৌকার সামনে বসিয়া তামাক টানিতেছিল। ছইয়ের মধ্যে জড়সড় হইয়া বসিয়াছিল একটি নগ্ন দেহ বছর 40 বয়সের পুরুষ, দুটি মাঝবয়সী রমণী ও 3টি ছোট ছোট ছেলে মেয়ে। দেখিয়া মনে হয় একটি মুসলমান পরিবার। কুবের ওদের চিনিতে পারিল না। হোসেন মিয়ার আত্মীয় স্বজন যে নয় সহজেই টের পাওয়া যায়। ময়লা ছেঁড়া কাপড় ওদের পরনে, শীর্ণ দেহে, শুষ্ক মুখে দারিদ্র্যের সুপরিচিত ছাপ। ভয়ে ভয়ে কুবের হোসেন মিয়ার মুখের দিকে তাকায়, কিন্তু হোসেন মিয়া এতটুকু বিরক্তির লক্ষণ দেখায় না। দাড়িতে হাত বুলাইয়া একবার শুধু জিজ্ঞাসা করে, মাল খালাস দিস? কুবের রসিদটা তার হাতে দেয়। তারপর 1 টাকা 10 পয়সা ফিরাইয়া দিয়া বলে যে রাহা খরচ বাবদ 1 টাকা 6 আনা লাগিয়াছে। বলিয়া তাড়াতাড়ি হিসাবও সে দাখিল করিতে আরম্ভ করে। বেশি নয়, 3টি টাকা হইতে 2 আনা পয়সা মোটে সে চুরি করিয়াছে। তবু বুকের মধ্যে তাহার টিপ টিপ করিতে থাকে। হোসেন মৃদু মৃদু হাসে, বলে, রও মিয়া রও, হিসাব দিবানে পরে। সেদিন ছুটি, পরদিন আবার পাড়ি দিতে হইবে। এবার কাছাকাছি কোথাও নয়, একেবারে সেই চাঁদপুর ছাড়াইয়া মেঘনার মোহনার দিকে। গন্তব্যস্থানটি ঠিক কোথায় হোসেন ভাঙিয়া বলিল না। কুবেরের প্রশ্নে মৃদু মৃদু হাসিয়া জবাব দিল, ব্যস্ততা কিসের? চাঁদপুর গিয়া কুবের নোঙর ফেলুক, ঠিক সময় সেখানে হাজির হইয়া হোসেন স্বয়ং নৌকার ভার নিবে, বলিয়া দিবে কোন পথে চলিবে নৌকা, কোথায় গিয়া শেষ হইবে যাত্রা। এবার মাল নয়, মানুষ যাত্রী। হোসেনের নৌকায় যে মুসলমান পরিবারটি আসিয়াছে তারা। কুবের ও গণেশ কতদিনে বাড়ি ফিরিতে পারিবে বলা যায় না। বাড়িতে খরচ দিয়া যাওয়ার জন্য হোসেন দুজনকে 5টি করিয়া টাকা দিল। বাড়ির পথে গণেশের সঙ্গে কুবের কথা বলিল না। বড় সে চটিয়াছে গণেশের উপর। গণেশ সঙ্গে সঙ্গে চলে, একথা সে কথা বলে। কুবের নীরব হইয়া থাকে, মুখ ফিরাইয়া চাহিয়াও দেখে না। গণেশের কিনা মোটা বুদ্ধি। কুবের যে রাগিয়াছে এটা সে টের পাইল একেবারে বাড়ির কাছাকাছি গিয়া। টের পাইবা মাত্র সে বিবর্ণ হইয়া বলিল, গোসা করছো নাকি কুবিরদা? কুবের বলিল, যা যা বাড়ির যা, বাজে বকস কেন? বলিয়া সে হনন করিয়া আগাইয়া গেল। গণেশ ক্ষুধার তাড়নায় তখনকার মতো বাড়ি গেল বটে, ভাতটি খাইয়াই সে আবার হাজির হইল কুবেরের বাড়িতে। কুবের কথা কয় না, চাহিয়াও দেখে না। গণেশ ভাবিয়া চিন্তিয়া তামাক সাজিয়া নিজে 2-1 টান দিয়াই কুবেরের দিকে বাড়াইয়া দিল, বলিল, ধরো কুবিরদা। কুবের হুকা গ্রহণ করিল, তবু কথা সে বলিল না। বিপদে পড়িয়া গণেশ প্রায় কাঁদো কাঁদো হইয়া বলিল, কি বা করো কুবিরদা, হাই যামু গিয়া কইলাম, আর আমু না। তখন তাহাকে ক্ষমা করিয়া কুবের জিজ্ঞাসা করিল, কাল রাতে ছিলি কই? প্রশ্ন শুনিয়াই গণেশ হাসিয়া ফেলিল, ফিসফিস করিয়া বলিল, বাইকটা মাইয়া কুবিরদা, কিবা গীত কয়। বলিয়া সে গুনগুন করিয়া গান ধরিল, পিরিত কইরা জইলা মলাম সই, আলো সই, আউন জাউন সমান সোনার জইলা চুকা দই, আলো সই, থাকলি ঘরে ছেচন কেমন, ঢেকির তলে চিরা যেমন, বিদেশ গেলি মনের পোড়ন ভাইজা করে খই, আলো সই। কুবের বলিল, দূর দূর লক্ষ্মী ছাড়া, কুচরিত্রির হইছ সাই, কেন গেছিলি? গণেশ প্রতিবাদ করিয়া বলিল, কুচরিত্রির কিবা?
গীত শুননে দোষ নাই। ঠিক বেড়ার আড়ালে মালা বুঝি শুনিতেছিল, ডাকিয়া বলিল, আবার কও গীত খান, শুনছ মাঝি, আবার কও। কুবের ধমক দিয়া বলিল, চুপ থাক, গীত শুইনা কাম নাই। খানিক পরে চাঁদপুর যাত্রার কথা উঠিল। আড়াল ছাড়িয়া হাতের ভরে ঘষিয়া ঘষিয়া মালা এবার আসিল কাছে। মুসলমান পরিবারটিকে হোসেন মিয়া কোথায় লইয়া যাইবে অনুমান করিতে কাহারও বাকি থাকে নাই। কে জানে কোন গ্রাম হইতে ওদের হোসেন সংগ্রহ করিয়া আনিয়াছে। কেহ কুপরামর্শ দিবে ভাবিয়া নৌকা হইতে ওদের সে গ্রামে নামিতে পর্যন্ত দেয় নাই। মানুষটি সহজ নয় হোসেন মিয়া, মরুক, তাদের কি, তারা মাঝি, পয়সা দিয়া যে লগি ঠেলিতে বলিবে তারই হুকুম মানিয়া নৌকা ভাসাইবে পদ্মায়। মানুষ না মাল কি আছে নৌকায়, তাদের ভাবিবার প্রয়োজন নাই। বিকালের দিকে গণেশের খোঁজে উলুপি আসিল, বলিল, যুগল আসিয়াছে। কি খবর যুগলের? 7 দিন পরে তাহার বিবাহ। 4 টাকা পণ দিয়া সোনাখালির এক রূপসী কন্যাকে সে ঘরে আনিতেছে। ভালো কথা, আনুক, কুবেরের কি? আশ্বিনের ঝড়ে সব আশা ভরসা তাহার উড়িয়া গিয়াছে। 4 টাকা, 4 টাকার ভাগ্যই যদি তার থাকিবে, পরের নৌকায় মাছ ধরিয়া লগি ঠেলিয়া সে মরিবে কেন আজীবন? উলুপি আফসোস করিয়া বলে, যে কপাল গোপীর, 1টা বছর সবুজ সহিল না মেয়ের, ঠ্যাং ভাঙিয়া খোড়া হইয়া রহিল। কত পাপ করিয়াছিল আজ জন্মে কে জানে। কুবের বলিল, কেন, যুগইলা বিনা মানুষ নাই দেশে? উলুপি মুখে একটা অদ্ভুত শব্দ করিয়া বলিল, ক্যাডা নিব খোড়া মাইয়ারে? কুবের ক্রুদ্ধ দৃষ্টিতে উলুপির দিকে চাহিল, কিছু বলিল না। রাত্রে সেদিন হঠাৎ আবার গোপীর হাঁটু ব্যথা করিতে লাগিল। মেয়ে কি সহজে নিষ্কৃতি দিবে সকলকে? ওর যে কুক্ষণে জন্ম হইয়াছিল। ভোর ভোর কুবের যখন বাড়ির বাহির হইল, গোপী যাতনায় কাঁদিতেছে। বসিয়া থাকিবার উপায় কুবেরের ছিল না। বেলা হইলে তামাক পাতা নিয়া গোপীর হাঁটুতে জড়াইয়া বাঁধিয়া দিতে বলিয়া পথে গণেশকে হাঁক দিয়া বিরস চিত্তে সে নদী তীরে গেল। তখনও হোসেন ঘাটে আসে নাই। শম্ভু ও বগা সদ্য ঘুমইতে উঠিয়া হাই তুলিতেছে। ছইয়ের মধ্যে মুসলমান পরিবারটি তেমনি জড়সড় হইয়া বসিয়া আছে। রাত্রে কি ওরা ঘুমায় নাই? আগাগোড়া চাদর মুড়ি দিয়া আরেকজনকে বসিয়া আছে নৌকায়। কাপড়ে পুটুলিটা রাখিতে নৌকায় উঠিয়া কুপের তাহাকে চিনিতে পারিল। আমিনুদ্দি। আমাগো লগে যাইবা নাকি আমিনুদ্দি বাই? কুবের জিজ্ঞাসা করিল। হ। মাইয়া কান্দে না? আমিনুদ্দি সায় দিল। হ, কান্দে। দীর্ঘপথ পাড়ি দিতে হইবে। নৌকার দড়ি, কাছি, লগি ও দাঁড়গুলি কুবের পরীক্ষা করিয়া দেখিল। তক্তা তুলিয়া ভিতরে কতখানি জল উঠিয়াছে মাপিল। কিছু জ্বালানি কাঠ, তামাক ও নারিকেলের ছোবড়া, চাল, ডাল, তেল, নুন, পেতলের 2টা হাঁড়ি, 2টা লোহার কড়াই, কয়েকখানা কাঁসি কাল সংগ্রহ করিয়া রাখা হইয়াছিল। এ সমস্তের তদারকও কুবের করিল। কুবেরের দায়িত্ব কি কম? এত বড় অভিযানের সে পরিচালক। তদারক শেষ করিয়া কুবের বসিয়া একটা বিড়ি ধরাইল। লক্ষ্য করিতে লাগিল ছইয়ের ভিতরের পরিবারটিকে। কি মনমরাই ওদের দেখাইতেছে সকালবেলার ম্লান আলোকে। কারো মুখে কথা নাই, কি যেন ভাবিতেছে সকলে। ভীত ও স্তব্ধ ছেলে মেয়েগুলি পর্যন্ত এতটুকু সাড়া নাই জীবনের। গ্রাম ছাড়িয়া, দেশ ছাড়িয়া নিরুদ্দেশ যাত্রার গভীর বিষাদ ওদের আচ্ছন্ন করিয়া দিয়াছে। খানিক দেখিয়া কুবের পুরুষটিকে জিজ্ঞাসা করিল, নাম কি মিয়া? সে মৃদুস্বরে বলিল, রসুল। বাড়ি কই? মালুর চর। কথা বলিতে তাহার ভালো লাগিতেছে না বুঝিতে পারিয়া কুবের চুপ করিয়া গেল। হোসেন মিয়া আসিতে আসিতে চারিদিক আলো হইয়া উঠিল। ততক্ষণে জেলেপাড়ার অনেকে ঘাটে আসিয়া দাঁড়াইয়াছে। উলুপি আসিয়াছে কলসি কাখে। স্বামীকে বিদায় দিয়া সে কলসি ভরিয়া বাড়ি ফিরিবে। লখা ও চণ্ডী আসিয়া কুবেরের কাছে একটা করিয়া পয়সা দাবি করিয়াছিল। না পাইয়া তাহারা মুখ গোজ করিয়া আছে। বিদায় নেওয়ার সময় বাপের কাছে এতখানি নিষ্ঠুরতা তাহারা প্রত্যাশা করে নাই। রাসুও আসিয়া নৌকায় উঠিয়া বসিয়াছে।
এমনিভাবে একদিন সকালবেলা সে ময়নাদ্বীপের উদ্দেশ্যে রওনা হইয়াছিল, কিন্তু সে কথা রাসুর বুঝি আজ মনে নাই। নির্বিকার চিত্তে সে হোসেন মিয়ার নিকট একটি বিড়ি চাহিয়া ধূমপান করে, যাচিয়া কুবেরকে বারবার শোনায় যে কুবেরের চিন্তার কোনো কারণ নাই, তাহার অনুপস্থিতির সময় সকলের দেখাশোনা সেই করিবে। কবে ফিরবা মাঝি? ঠিক নাই। তা হোক, রাসু যখন গ্রামে রহিল, বাড়ির জন্য কিসের ভাবনা কুবেরের? এবার নৌকা খুলিলেই হয়। কুবেরকে পথ খরচের জন্য টাকা দিয়া হোসেন নামিয়া গেল। টাকার পরিমাণটা কুবেরকে অবাক করিয়া দিল। কি দরাজ হাত হোসেন মিয়ার! ভয়ও কুবেরের হইল বই কি। এতগুলি টাকা সামলাইয়া রাখা, হিসাব করিয়া খরচ করা সে বড় সহজ কাজ নয়। সবচেয়ে অস্বস্তির কথা, টাকাটা হাতে আসিবা মাত্র তাহার ভাবিতে ইচ্ছা হইতেছে, 3 টাকায় যদি 2 আনা বাঁচানো যায় নিজের জন্য, চেষ্টা করিলে এতগুলি টাকা হইতে না জানি কত বাঁচানো চলে। কাল হইতে এই কথাই সে থাকিয়া থাকিয়া ভাবিতেছিল বটে, ভাবিতেছিল কত টাকা হোসেন এবার তাহার হাতে দিবে। পথ খরচের টাকাটা অন্য কারো জিম্মায় হোসেন এবার দিবে কি না, এই আশঙ্কাও তার ছিল না এমন নয়। কিন্তু আজ টাকাটা পাইয়া সে খানিকক্ষণ অভিভূত হইয়া রহিল। এতখানি বিশ্বাস হোসেন তাহাকে করে! হোসেন মিয়ার মতো মানুষকে ফাঁকি দিতে পারিয়াছে ভাবিয়া একটু গর্বও কুবেরের হয়। না, লোকটা সর্বশক্তিমান নয়। কুবের তো জানিত না যে 3 টাকায় 2 আনার বেশি ফাঁকি দিবার সাহস তাহার নাই বলিয়াই হোসেন তাহাকে বিশ্বাস করে। 5 টাকা কুবের কোনোদিন চুরি করিতে পারিবে না। শুধু সাহসের অভাবে নয়, 2 আনার বেলায় যে বিবেক তাহার চুপ করিয়া থাকে, 5 টাকার বেলায় তাহাই গর্জন করিয়া উঠিবে। টাকাগুলি কোমরে বাঁধিয়া কুবের লখা ও চণ্ডীর দিকে চাহিল। তারপর 2টা পয়সা সে ছুড়িয়া দিল ছেলেদের দিকে। পয়সা 2টা কুড়াইয়া নিয়া দুজনে চোখের পলকে অদৃশ্য হইয়া গেল। এমন সময় দেখা গেল আলু থালু বেশে একটি মেয়ে ঘাটের দিকে ছুটিয়া আসিতেছে। নৌকার উপর আমিনুদ্দি চঞ্চল হইয়া উঠিল। হোসেন বলিল, নাও খোলো কুবির। খোটা হইতে নৌকার দড়ি খুলিয়া শম্ভু হাতে ধরিয়া রাখিয়াছিল। সে লাফাইয়া নৌকায় উঠিয়া পড়িল। আমিনুদ্দির মেয়ে তখন ঘাটে একেবারে জলের কিনারা পর্যন্ত আসিয়া দাঁড়াইয়া পড়িল। নৌকা তফাতে সরিয়া গিয়াছে। বাপজান, বাপজান বলিয়া আকুল হইয়া মেয়েটা কাঁদিতে লাগিল। নদীতে বুঝি সে ঝাঁপি দিয়া বসে। উলুপি ছাড়া ঘাটে স্ত্রীলোক নাই যে ওকে ধরিবে। উলুপি কলসি কাখে জল নিতে আসিয়াছে। আমিনুদ্দিন মেয়েকে তাহার ছুঁইবার উপায় নাই, কিন্তু এখন সে কথা ভাবিবার সময় নয়। সেই মেয়েটাকে জড়াইয়া ধরিয়া রাখিল। আমিনুদ্দি হাঁকিয়া হাঁকিয়া মেয়েকে বলিতে লাগিল, সে ফিরিয়া আসিবে, 2 দিন পরে নিশ্চয় ফিরিয়া আসিবে। মৃদু মৃদু বাতাস বহিতেছিল। শম্ভু ও বগা বাদাম তুলিয়া দিল। তারপর কেতুপুরের ঘাট দূর হইতে দূরে সরিয়া অদৃশ্য হইয়া গেল। কুবের আমিনুদ্দির কাছে আসিয়া বলিল, মাইয়ারে কইয়া আসো নাই? আমিনুদ্দি মাথা নাড়িল। দাঁড় বাহিবার প্রয়োজন ছিল না। আস্তে আস্তে বাতাসের জোর বাড়িয়াছে, বাদাম উঠিয়াছে ফুলিয়া। কুবের এবার নিশ্চিন্ত হইয়া বসিয়া নিজের রাজ্যপাট ও প্রজাপুঞ্জের দিকে চাহিয়া দেখিতে লাগিল। রাজ্য প্রকাণ্ড, বসিবার শুইবার স্থানাভাব নাই, শুধু প্রজারা বড় অসুখী। মাঝবয়সী রমণীটি পরিচয় নিয়া কুবের জানিতে পারিল রসুরের সে বোন। যাত্রার আগেই মৃদুস্বরে কাঁদিতে আরম্ভ করিয়াছিল। কত গ্রাম তাহারা পার হইয়া আসিয়াছে, এখনো থাকিয়া থাকিয়া সে চোখ মুছিতেছে। বেলা বাড়িতে লাগিল। কুবের সকলকে জল খাবার বণ্টন করিয়া দিল। বাড়ি হইতে বাহির হইবার সময় মনটা খারাপ হইয়াছিল। এখন মন্দ লাগিতেছে না কুবেরের। নদীকে সে বড় ভালোবাসে। নদীর বুকে ভাসিয়া চলার মতো সুখ আর নাই। একে একে কতগুলি লঞ্চ ও স্টিমার দুদিক হইতে ঢেউ তুলিয়া আসিয়া আগাইয়া যায়। সম্মুখের বোঝাই নৌকাগুলো পড়ে পেছনে। কোথাও নদীর একটি ছাড়া তটরেখা নাই, কোথাও অপর তীরের গাছপালা অস্পষ্ট চোখে পড়ে।
কাউয়াচিলা পাখিগুলি ক্রমাগত জলে ঝাঁপাইয়া পড়িতেছে। বকেরা এখন একক শিকারী সন্ধ্যায় ঝাঁক বাঁধিবে। স্টিমার, নৌকা, ভাসমান কচুরিপানা, আকাশের পাখি ও মেঘ সব ভাসিয়া চলিয়াছে। তীরের দিকে চাহিয়া মনে হয় জলের সীমায় মাটির তীরভূমিও বুঝি লঘুগতিতে ছুটিয়াছে পিছনে। তবু নদী ছাড়া সবই বাহুল্য। আকাশে রঙিন মেঘ ও ভাসমান পাখি, ভাঙন ধরা তীরে শুভ্র কাশ ও শ্যামল তরু, নদীর বুকে জীবনের সঞ্চালন, এ সব কিছুই যদি না থাকে, শুধু এই বিশাল জলস্রোতকে পদ্মার মাঝি ভালোবাসিবে সারা জীবন। মানবী প্রিয়ার যৌবন চলিয়া যায়, পদ্মা তো চির যৌবনা। বৈচিত্র্য কী তার প্রয়োজন? নতুন পৃথিবী কে খোঁজে? কে চায় পদ্মার রূপের পরিবর্তন? শুধু হাসিয়া চলার অতিরিক্ত মোহ। সকালবেলা সুবাতাস ছিল, তারপর বাতাস দিক পরিবর্তন করিল। বিশেষ কিছু অসুবিধা তাহাতে রহিল না। দাঁড় টানিতে কোনো কষ্ট নাই। নদীর স্রোতই নৌকা ঠেলিয়া লইয়া চলিয়াছে। ফিরিবার সময় উজান ঠেলিয়া আসিতে প্রাণ বাহির হইয়া যাইবে বটে, এখন আরামের অন্ত নাই। মধ্যাহ্নে নৌকা ভিড়াইয়া রান্নার আয়োজন করা হইল। 2টি উনান খুঁড়িয়া 2টি হাঁড়িতে চাপানো হইল ভাত। কাছের এক গ্রামে তরিতরকারি মিলিল। নিজেদের জন্য রাঁধিবার ভাতটা কুবেরের ওপরই পড়িয়াছিল। অদূরে রন্ধনরতা রসুলের বোন নছিবনকে দেখিতে দেখিতে কুবেরের মনে মনে একটু আফসোস করিল। ভাবিল, কি ক্ষতি মুসলমানের রান্না খাইলে। ডাঙ্গার গ্রামে যারা মাটি ছানিয়া জীবিকা অর্জন করে, তাহাদের মধ্যে ধর্মের পার্থক্য থাক। পদ্মা নদীর মাঝিরা সকলে এক ধর্মী। গণেশ, শম্ভু ও বগা সঙ্গে না থাকিলে কুবের তো নিজের জন্য রাঁধিতে বসিত না। খাওয়া দাওয়ার পর আবার নৌকা চলিল। রাত্রি 9টা-10টার সময় একেবারে নদীর কিনারায় সুষুপ্ত একখানি গ্রামের পাশে সেদিনকার মতো স্থগিত করা হইল যাত্রা। তৃতীয় দিন অপরাহ্নে পাওয়া গেল পদ্মা ও মেঘনার সঙ্গম। নদী এখানে সাগরের মতোই পারাপারহীন। সন্ধ্যা দেরি নাই দেখিয়া কুবের সেদিন নৌকা বাঁধিল। এদিকে সে আগেও আসিয়াছে বটে, কিন্তু নদী ভালো করিয়া চেনা নয়। সন্ধ্যার পর নৌকা চালাইতে সে সাহস করিল না। পরদিন চাঁদপুরে নৌকা ফিরিল। ভালোই ভালো এতখানি পথ আসিয়া কুবেরের মনে আনন্দ ধরে না। এবার হোসেন মিয়া আসিয়া পড়িলেই সে সম্পূর্ণ নিশ্চিন্ত হইতে পারে। জাহাজ ঘাটে স্টিমার ভিড়িলে কুবের গিয়া যাত্রীদের অবরোহণ পথটির মুখে দাঁড়াইয়া থাকে। মোট ঘাট লইয়া দেশ বিদেশের কত নরনারী তাহার সামনে দিয়া রেল স্টেশনের দিকে চলিয়া যায়। কুবেরের উৎসুক দৃষ্টি অনুসন্ধান করে হোসেনকে। সমস্ত যাত্রী নামিয়া আসিবার পরেও সে অনেকক্ষণ দাঁড়াইয়া থাকে। পড়ছিলাম পদ্মা নদীর মাঝি, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। 7ম অধ্যায় শেষ করলাম। বাকি অংশ পরের দিন শোনাব।